শুভ্র চায়ের কাপটা নেয়, এরপর তাতে চুমুক দেয়। চাটা তার কাছে অনেক ভালো লেগেছে। আরোহীকে উদ্দেশ্য করে শুভ্র বলে, চাটা কি তুমিও নিয়েছো? শুভ্র পাশে দাঁড়িয়ে তখন আরোহী চায়ের কাপে চুমুক দিয়ে বাহিরের দিকে তাকিয়ে দেখছিল। শুভ্রের করা প্রশ্নে নজর না সরিয়ে জবাব দেয়, আমি বানিয়েছি। চাটা কিন্তু অনেক দারুণ হয়েছে। শুভ্রের প্রতি উত্তরে আরোহী মুচকি হেসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে লাগে। প্রিয়জনের সামান্য প্রশংসা যেন মনকে প্রশান্তি দেয়। শুভ্র কাছে সময়টা সুন্দর লাগছে। তার পাশে থাকা রমণীর পরিচয় এই মুহূর্তে যাই হোক না কেন, তার সঙ্গ শুভ্রর ভালো লাগছে। চা পান করা যখন শেষ, তখন আরোহী শুভ্রকে বলে, আপনার মশলা দিয়ে লেবু চা অনেক পছন্দের। শুভ্র সচকিত নয়নে তাকায়, এরপর ঘাড় হেলিয়ে হ্যাঁ বোঝায়। তার বিপরীতে আরোহী মুচকি হেসে শুভ্রের হাত থেকে খালি কাপটা নিয়ে সেখান থেকে চলে যায়। আরোহী জানতো যে শুভ্রের মশলা দিয়ে লেবু চা পছন্দের। 7 বছর আগে শুভ্র অ্যাবোর্ড যাওয়ার আগে সুব্রতের বাসায় গেলে দেখতো সকালবেলা শুভ্র লেবু চা পান করত। ওই সময় 15 বছরের কিশোরীর মনে সদ্য ফোটা প্রেমের কলি যেন পরিস্ফুটিত হবার আশাই ছিল। কিশোরী মন তখন নতুন অনুভূতির জোয়ারে ভাসত, আর নিজে না বলা প্রেমিক পুরুষের পছন্দ অপছন্দ লক্ষ্য করত। কিন্তু সে কি জানতো যে তার প্রেমিক পুরুষের মনে তার চঞ্চল স্বভাবের বিপরীত তার শান্ত স্বভাবের বোনকে নিয়ে এক পাহাড় সম অনুভূতির আনাগোনা। সবাই একত্রে ব্রেকফাস্টের জন্য বসে আছে। হলুদ ছাড়া ডিম ও সবজি দিয়ে একটা ভাজি, ডিম ভাজা ও রুটি, এগুলো নাস্তার জন্য। সবাই ব্রেকফাস্ট শেষে শুভ্র সবাইকে বলে হস্টেলে চলে যায়। আরোহী ও আয়না নিজের রুমে যায়। সেখানে বিয়ের আগে আরোহী ও আয়না থাকতো। নীর ও মেঘ চলে যায় নিজের চাকরির ক্ষেত্রে। নীর একটা প্রাইভেট ইউনিভার্সিটি সিএসসি ডিপার্টমেন্টের শিক্ষক, আর মেঘ ফার্মেসি ডিপার্টমেন্টের। কম বয়সে ইউনিভার্সিটির শিক্ষক হওয়া যায় আমার ইউনিভার্সিটিতে আছে। আরোহী ও আয়না নিজেদের মধ্যে কথা বলছে। আরো, তুই কিন্তু আমাকে এখনো বলিসনি যে তুই শুভ্র ভাইকে ভালোবাসিস। আয়নার কথায় আরোহী হকচকিয়ে যায়। আয়না আবারও বলে, আমি আমার মনের সব কথা তোর সাথে শেয়ার করেছি, তুই কেন লুকিয়ে গেলি? আরোহী চুপ করে আছে। কি বলবে? এটা তো বলতে পারে না যে আরোহী 7 বছর আগেই শুভ্রের মনের মানুষের নাম জানতে পেরেছিল। আয়না আবারও বলে, তোর মনে আছে আমার আর ধ্রুবের প্রথম আলাপ মেডিকেলে ভর্তি কোচিং করতে গিয়ে? সেখানে ওর সাথে দেখা হয় আমার। ধ্রুব ছিল আমাদের কোচিংয়ের নতুন মেন্টর। আমাদের ক্লাসটাই ছিল ওর প্রথম কোনো কোচিং ক্লাস নেওয়া। প্রথম দিন হিসেবে সে নার্ভাস ছিল অনেক, তাই তো সে কোনো রকমে নিজের পরিচয় দিয়ে আর কোনো দিকে না তাকিয়ে বই খুলে পড়াতে শুরু করে দেয়। আরোহী ও আয়না একত্রে হেসে ওঠে। আরোহী বলে, সত্যি আয়ু, আমি ওই দিন ধ্রুবকে গায়েব নাম দিয়েছিলাম। প্রথম দিন কই পরিচিত হবে তা না করে সরাসরি পড়াতে চলে গেল। চুপ, বেশি বুঝিস তুই। আর তুই যে নিজে গবেট সেটা এখনো কিন্তু বললি না আমাকে পুরো কাহিনী। আমার কাছ থেকে কেন লুকালি বল? আরোহী হতাশ নিঃশ্বাস ছেড়ে বলতে লাগে, ফ্ল্যাশব্যাক। আয়না ও আরোহী তখন 14 বছরের কিশোরী, আর কয়েকদিন পর 15 বছর পূর্ণ হবে ওদের। দুই ভাইয়ের আদরের ছোট বোন। সময়টা তখন ফেব্রুয়ারি মাস। মিস্টার মুনতাসির তার পুরো পরিবার ও তার বোনদের পরিবার নিয়ে সেন্ট মার্টিন দ্বীপে এসেছে। উদ্দেশ্য তার আদরের 2 মেয়ের জন্মদিন এই নারিকেল ডিঞ্জিরা খ্যাত প্রবাল পাথরের সমৃদ্ধি দ্বীপে উদযাপন করতে এসেছে। আয়না ও আরোহী ফুপি মিসেস কায়রা ও তার 2 ছেলে মেয়ে ও তার স্বামী এসেছে। শুভ্রর মনে তখনও আয়নাকে নিয়ে ফিলিংস তৈরি হয়নি, কারণ সে এদের মধ্যে পার্থক্য করতে পারত না। শুভ্রর বয়স যখন 12, তখন শুভ্রর পরিবার দিনাজপুরে শিফট হয়ে যায়। তখন শুভ্র ক্লাস 5-এ পড়ে। এরপর শুভ্র যখন 10ম শ্রেণীতে ওঠে, তখন শুভ্রর বাবা আবার ঢাকাতে ট্রান্সফার হয়। এরপর তাকে ঢাকাতে একটা স্কুলে ভর্তি করে দেয় 10ম শ্রেণীতে। শুভ্রর বাবা এবার ঢাকাতে নিজের সম্বন্ধীর বাসার কাছেই নিজের ফ্ল্যাট কেনে। আরোহী ও আয়না জন্মদিনের 2 দিন আগে সবাই সেন্ট মার্টিন দ্বীপে আসে। এরপর জন্মদিনের দিন আয়না ও আরোহী 2 বোন সবার অগোচরে সমুদ্র সৈকতে যাবার উদ্দেশ্যে একা বেরিয়ে যায়। আর সেটাই ছিল ওদের সবচেয়ে বড় ভুল। পুরো সমুদ্র সৈকত তখন প্রায়
ফাঁকা ছিল। দুই বোন নিজেদের মতো করে সমুদ্রের পানিতে লাফালাফি করছিল। ঘন্টা পেরিয়ে গেছে আর এখন দুপুরের সময়, তাই লোকজন নেই। আর ওরা দুই বোন কিছুটা দূরে চলে এসেছে। হঠাৎ তিনজন লোক এসে ওদের দুই বোনের সাথে খারাপ ব্যবহার শুরু করলো। লোকগুলো নানা রকম কুরুচিপূর্ণ কথাবার্তা বলতে লাগলো। আয়না ইতিমধ্যে ভয়ে কেঁপে উঠছে। আরোহী নিজেকেও নিজের বোনকে ওদের থেকে সেফ রাখার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। হঠাৎ করে যখন অবস্থা বেগতিক, তখন আরোহী আয়নাকে বলে, তুই জলদি করে এখান থেকে হোটেলের উদ্দেশ্যে যা। আশেপাশে আমি কাউকে দেখতে পারছি না। যদি কাউকে পাস তো নিয়ে আয়। এদিকে সবাই আরোহী ও আয়নাকে খুঁজে না পেয়ে ভয় পেয়ে যায়। নীর ও মেঘ, শুভ্র তিন দিক দিয়ে খুঁজছে আর বাকি বড়রা অন্য দিক দিয়ে। আরোহীর কথায় আয়না প্রথমে যেতে চায় না। সে তার বোনকে ছেড়ে যেতে চাচ্ছে না। আরোহী অনেক জোর করে ওকে কোনো রকমে সেখান থেকে দৌড়ে যেতে বলে। লোকগুলো ইতিমধ্যে গায়ে হাত দেওয়া শুরু করছে। আয়নার কান্নার স্বরে লোকগুলো যেন আনন্দ পায়, তাই তারা আরও বেশি করে উত্তক্ত করতে থাকে। কোনো মতে আয়না দৌড়ে সেখান থেকে লোকালয়ের উদ্দেশ্যে যেতে থাকে। তিনজন লোকের থেকে একজন আয়নার পিছু নেয় আর বাকি দুজন আরোহীর সাথে বাজে ব্যবহার করছে। আরোহী লোকগুলো থেকে নিচে পালানোর রাস্তা খুঁজছে, কিন্তু পারছে না। আয়নাকে এক ফাঁকে পালিয়ে যেতে বলছে, কারণ আয়না এখানে থাকলে আরোহী কোনো কিছুই করতে পারবে না। আরোহী লোকগুলোর থেকে বাঁচতে সমুদ্রের পানি তাদের চোখের দিকে মারছে। সমুদ্রের পানি গড় লবণাক্ত প্রায় 3.5%। 1 কিলোগ্রাম 35 গ্রামে দ্রবীভূত লবণ আছে। চোখে গেলে কিছুটা জ্বালাপোড়া করবে, তাই আরোহী সেটা করছে। দুজন লোকের যখন চোখ জ্বালাপোড়া করছে, তখন আরোহী সেখান থেকে পালিয়ে যেতে নিল। একটা লোক আরোহীর হাত চেপে ধরে। আরোহী হাত চেপে ধরাতে সেখান থেকে পালাতে পারে না আরোহী। ওরা আরোহীকে নির্জন জায়গায় টেনে নিয়ে যাচ্ছে। আরোহী প্রাণপণে চেষ্টা করছে নিজেকে ছোটানোর জন্য। আয়না দৌড়ে যেতে যেতে পানিপথে শুভ্রকে দেখে শুভ্র এদিকটাই ওদের খুঁজতে এসেছে। আয়না শুভ্রকে দেখে দৌড়ে শুভ্রর সামনে গিয়ে হাঁপাতে হাঁপাতে হিঁচকি তুলে কাঁদতে থাকে। শুভ্র নিজের সামনে কন্দরত মেয়েটাকে কি আয়না নাকি আরোহী সেটা বুঝতে পারছে না। কাঁদতে কাঁদতে আয়নার বেহাল দশা। যে কোনো সময় সে সেন্সলেস হয়ে যেতে পারে ভয়ে। হিঁচকি তুলে কাঁদতে কাঁদতে আয়না শুভ্রকে এটা বলে, ভাইয়া, আরু আরু। শুভ্র এমনিতে দুটি মেয়েকে এতক্ষণ ধরে খুঁজতে খুঁজতে চিন্তায় পড়ে গিয়েছিল, আর এখন একটি মেয়েকে কাঁদতে দেখে আর আরেকটি মেয়েকে আশেপাশে না দেখে আরো বিচলিত হয়ে পড়ে। আয়না মুখ থেকে আরু নামটা শুনে বুঝতে পারে মেয়েটা আয়না আর আরোহীর কিছু হয়েছে। শুভ্র আয়নাকে জিজ্ঞাসা করে, কি হয়েছে আরোহীর? আরুকে ওই লোকগুলো কিছু করে ফেলবে। আয়না ভয়ে নার্ভাস ও ততলিয়ে কথাগুলো বলে। কারা আরোহীকে কিছু করবে বলো আমাকে। আর তুমি একা কেন? তোমাদের দুই বোনকে আমরা কখন থেকে খুঁজছি। আরোহী কই? আয়না কোনো মতে ঢোক গিলে বলে, আমরা সমুদ্র তীরে খেলছিলাম, তারপর তিনটে লোক এলো আর আমাদের সাথে খারাপ ব্যবহার শুরু করলো। আমাদের গায়ে হাত দিচ্ছিল। আরও আমাকে কোনো মতো বলেছে যে ওখান থেকে যেতে আর কাউকে ডেকে আনতে। আরও ওখানে রয়ে গেছে। আমি আসতে চাই নাই, আমাকে জোর করে পাঠিয়ে দিয়েছে। এখন আরুর কি হবে? আপনি প্লিজ আমার আরুকে বাঁচান। কথাগুলো বলে আয়না শুভ্রর বুকের উপর ঢলে পড়ে। কাঁদতে কাঁদতে আয়নার চোখ মুখ লাল হয়ে গেছে। শুভ্র এক কন্দনত রমণীর রক্তিম মুখ দেখে প্রথমবারের মতো কিছু একটা অনুভব করলো, কিন্তু এখন তার হাতে সময় নেই। সে আশেপাশে কোনো এক মহিলা টুরিস্টকে দেখে বলল আয়নাকে একটু খেয়াল রাখতে। সে ফোন করে ওর ভাইদের আসতে বলছে। শুভ্র আয়নাকে ওখানে রেখে দৌড়ে আয়নার যেদিকে হাত দিয়ে ইশারা করে কথাগুলো বলছিল সেদিকে যায়। সেদিকে যেয়ে দেখে সমুদ্র তীর পুরো ফাঁকা, আশেপাশে কেউ নেই। এখন শুভ্র নিজের বুঝতে পারছে না কোন দিকে যাবে আর আরোহীকে ওরা কোন দিকে নিয়ে গেছে। হঠাৎ কিছুটা দূরে বালিশের মধ্যে কাউকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার মতো চিহ্ন দেখে। শুভ্র সেই চিহ্ন অনুসরণ করে সেদিকে দৌড়ে যায়। এরপর দেখে একটা নির্জন ঝোপের কাছে একটু শোরগোল শোনা যাচ্ছে। তিনজন আরোহীকে এক নির্জন ঝোপের কাছে নিয়ে এসেছে। তৃতীয় ব্যক্তি ফিরে এসেছে, কারণ সে যখন দেখে যে এই মেয়েটার পিছু নিয়েছে, সেই মেয়েটা লোকালয়ের ভিতরে ঢুকে গেছে, তখন সে আর রিস্ক নিয়ে ওই দিকে গেল না। আরোহীকে বালির মধ্যে ফেলে তারা ওর দিকে আগাতে থাকে। আরোহী ভয়ে পেছুতে পেছুতে মুঠো ভর্তি বালি নিয়ে ওদের দিকে বারবার ছুঁড়ে মারছে। বারবার বালি ছুঁড়ে মারার দরুন একজন লোক এসে ওর চুলের মুঠি ধরে আর
আরেকজন লোক ওর দুহাত ধরে। আরোহী নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। সে শুধু দোয়া করছে কেউ যেন আসে আর তাকে বাঁচায়। একজন লোক যখন আরোহীর জামার এক হাতের দিকে কাপড় ছিঁড়ে ফেলে তখন আরোহীর চোখ দিয়ে নোনা জল গড়ায়। যেই ব্যক্তি ওর চুলের মুঠি ধরেছে সে আরোহীর মুখ চেপে ধরেছিল, কারণ আরোহী চিল্লাচ্ছিল জোরে জোরে। মুখ চেপে ধরার দরুন আরোহীর মুখ দিয়ে শুধু গোগানির আওয়াজ আসছে। তৃতীয় ব্যক্তি আরোহীর 2 পা চেপে ধরে, আর ঠিক তখনই শুভ্র এসে দেখে আরোহীকে 3 জন লোক মিলে চেপে ধরে রেখেছে। আরোহী নিজের সামনে শুভ্রকে দেখে যেন প্রাণ ফিরে পায়। ওই লোকগুলো এখনো শুভ্রকে দেখে, কিন্তু আরোহী শুভ্রকে দেখে আরোহীর চোখে যেন খুশির ঝিলিক খেলে যায়। যেই ব্যক্তি আরোহীর পা ধরে রেখেছে শুভ্র সেই লোকটাকে একটা লাথি মেরে সরিয়ে দেয়, এরপর বাকি দুজনকেও। লোকগুলো হতবম্ব হয়ে যায় এই নির্জন জায়গায় কাউকে আসতে দেখে। লোকগুলো আরোহীকে ছেড়ে দিয়েছিল শুভ্রর হঠাৎ আক্রমণে। লোকগুলো এরপর শুভ্রর সাথে মারামারি করতে গেলে শুভ্র এক মুঠো বালি একজনের চোখে ছুঁড়ে মারে। যেই লোকটা চোখের শুভ্র বালি ছুঁড়ে মারে সে নিজের চোখ হাত দিয়ে বাড়িতে বসে পড়ে, কারণ তার চোখ অনেক জ্বালাপোড়া করছে। অপর দুজন শুভ্রের দিকে আগাচ্ছে আর আরোহী এদিকে নিজের গুটিয়ে নিয়েছে। আরোহী বুঝতে পারছে যে শুভ্র একা 3 জনের সাথে পারবে না, তাই আরোহীও এক মুঠো বালি নিয়ে একটু উঠে আরেকজনের চোখে বালি ছুঁড়ে মারে। দুজনের অবস্থা বেগতিক। আরেকজন একা শুভ্রর সাথে পারবে না, আর সেই আরেকজন কম বয়সী, তাই সেই জন পালিয়ে যায়। শুভ্র গিয়ে আরোহীকে ধরে। আরোহী নিজের সাথে ওই অবস্থায় সম্মুখীন হয়ে তার অন্তরাত্মা কেঁপে উঠেছিল। শুভ্র বুঝতে পারে আরোহী অনেক ভয় পেয়ে আছে, তাই সে আরোহীকে নিজের বুকে জড়িয়ে নেয়, আশ্বাসের সাথে যাতে আরোহীর ভয় কমে। যে কোনো মেয়ে এরকম পরিস্থিতিতে প্রচণ্ড ভয় ও শক পায়। শুভ্র আরোহীর ভয় কমানোর জন্য নিজের বুকের সাথে জড়িয়ে নেয়। আজ একটা অঘটন ঘটতে ঘটতে আরোহী বেঁচে গেছে, এটা ভেবেই আরোহী কিছুটা স্বস্তির নিঃশ্বাস নেয়, কিন্তু তারপরেও সে কেঁপে কেঁপে উঠছে। এখনো ভয়টা কাটেনি। মিনিট 2 পর আরোহী শান্ত হয় কিছুটা। এখনো সে শুভ্রের বুকে লেপ্টে আছে। এবার আরোহী শুভ্র হৃদস্পন্দনের শব্দ শুনছে। এতক্ষণ তো ভয়ে সে ভরসা স্বরূপ শুভ্রের বাহু ডোরে আবদ্ধ ছিল, কিন্তু এখন তার অস্বস্তি ও অন্যরকম এক অচেনা অনুভূতি হচ্ছে। এবার শুভ্রা আরোহীকে বাহু বন্ধন থেকে মুক্ত করে নরম স্বরে আরোহীর নমিত মুখের আদলে চেয়ে বলে, রিল্যাক্স, ওরা তোমার সাথে কিচ্ছু করতে পারেনি। তুমি একদম সেফ আছো। ভুলে যাও তোমার সাথে কি হয়েছে একটু আগে। দুঃস্বপ্ন ভেবে সেটা ভুলে যাও। এটা মনে করলেই তুমি নিজেকে শান্ত রাখতে পারবে না। আরোহী খুব মনোযোগ দিয়ে শুনল শুভ্রের কথা। একটা ঢোক গিলে মাথা নাড়িয়ে সায় জানায়। আরোহীর হঠাৎ আয়নার কথা মনে পড়লে শুভ্র হড়বড়িয়ে জিজ্ঞাসা করে, আয়ু কোথায়? শুভ্রর মনে পড়ে যায় সেই কন্দনত ভীত মুখশ্রী রমণীকে। এই 2 বোনের এক অপরের প্রতি ভালোবাসাটা তার কাছে অসাধারণ লাগে। এক বোন আরেকজনকেও নিজেকে বাঁচাতে সেখান থেকে পালিয়ে যেতে বলে এবং কাউকে নিয়ে আসতে বলে, আর আরেক বোন নিজের বোনকে একা ছেড়ে সেখান থেকে আসতে চায় না, কিন্তু অবস্থা বেগতিক দেখে পরে বাধ্য হয় বোনকে এবং নিজেকে বাঁচাতে আসতে। শুভ্র আরোহীকে বলে, একদম ঠিক আছে তোমার বোন, আমি নিয়ে মেঘকে ফোন করে বলে দিয়েছি। শুভ্র আরোহীকে নিয়ে রিসোর্টের উদ্দেশ্যে যাত্রা করে, কারণ নীর ও মেঘকে বলে দিয়েছে আয়নাকে নিয়ে যেন রিসোর্টে ফিরে যায়। ওই দিন ওদের 2 বোনের জন্মদিনটা মলিনতার মাধ্যমেই কেটে যায়। কত বড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে ফিরেছে তাদের 2 মেয়ে। জন্মদিনের জন্য এত আয়োজন, এত আনন্দ ফুর্তি করাই সব প্ল্যান যেন বিষাদের রূপ নিয়েছে। এদিকে দুজনের মনে একপাক্ষিক ভালোবাসার কলি এসেছে। শুভ্র এসে আয়নের প্রতি আর আরোহী এসেছে শুভ্রের প্রতি। যারা একপাক্ষিক ভালোবাসে তাদের সবারই এক আলাদা কল্পনার জগৎ থাকে। সেই জগতে সে তার প্রিয় মানুষটাকে নিয়ে সাজায়। একপাক্ষিক ভালোবাসায় এক আলাদা আনন্দ আছে, আর আছে তার সাথে অধিক পরিমাণ কষ্ট। সেন্ট মার্টিন থেকে ওরা ফিরে এসেছে অনেকগুলো দিন পেরিয়ে গেছে। 2 দিকের দুজনের মনের অনুভূতিরা ডানা মেলে উঠতে শুরু করেছে, কিন্তু আফসোস এই অনুভূতিগুলো একে অপরের জন্য নয়। সময় কাটে তার নিজস্ব গতিতে। আরো 1 বছর পেরিয়ে গেছে। সময়ের চাকায় 2টি ভিন্ন হৃদয়ে প্রগাঢ় হয়েছে অনুভূতিরা, রূপ নিয়েছে তা ভালোবাসার। সবাই ভুলতে বসেছে 1 বছর আগে ঘটে যাওয়া দুর্ঘটনাটা,
কিন্তু আয়ানা মাঝে মাঝে ভয় পেয়ে উঠত। নিজের বাবা ভাই বাদে অন্য কোনো পুরুষের সংস্পর্শে গেলে সে শিউরে উঠত ভয়ে। আরোহী সামলে নিয়েছে নিজেকে পুরোপুরিভাবে, কিন্তু আয়না পায়নি পুরোপুরিভাবে, কারণ ওই দিন ওই লোকগুলো আয়নার নরম মনে বেশি আঘাত দিয়েছিল। আরোহীর সাথে বেশি খারাপ কিছু হতে চলেছিল, কিন্তু আরোহী শক্তভাবে পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করেছিল। 15 বছরের দুই কিশোরী তাদের জন্মদিন উদযাপন করে পরিবারের সাথে। শুভ্রর পরিবারও সেখানে উপস্থিত ছিল। এই 1 বছরে আরোহী শুভ্রর পছন্দ অপছন্দ জেনে নিয়েছে, কিন্তু সে তো শুভ্রের মনের খবরটা জানতে পারল না। জানবেই বা কি করে? শুভ্র তো কখনো নিজের অনুভূতি কাউকে বুঝতে দেয়নি। সামনে এইচএসসি পরীক্ষা, তাই নিজের মনের অনুভূতিকে সামলিয়ে পড়ালেখা নিয়ে ব্যস্ত শুভ্র। পরীক্ষা শেষ হয় শুভ্রর। শেষ পরীক্ষার দিন শিলার সাথে এই ভালোবাসা নিয়ে ঝামেলা হবার পর শুভ্র নিজের বাসায় সে তৎক্ষণাৎ নিজের রুমে যায়। আরোহী ও আয়না সেই দিন ওই শুভ্রের বাড়িতে ছিল, কিন্তু শুভ্র তা জানে না। আয়না শুভ্রের বড় বোন রিয়ানার সাথে কথা বলাই মাসরুল, আর ওদিকে আরোহী যখন কলিং বেলের শব্দে শুভ্র এসেছে এই ভেবে আড্ডা ছেড়ে উঠে, কিন্তু তার আগে বাড়ির কাজের লোক দরজা খুলে দেয়। আর আরোহী রিয়ানার রুমের দরজা থেকে দেখতে পায় শুভ্র গট গুটিয়ে নিচের রুমে চলে গেছে। আরোহী শুভ্রকে দেখেই বুঝতে পেরেছে শুভ্র প্রচন্ড রেগে আছে। চঞ্চল কৌতূহলী কিশোরী শুভ্র রুমের সামনে মৃদু পায়ে হেঁটে যায়, কি কারণে রেগে আছে সেটা জানতে। কিন্তু সে কি জানতো আজকেই তার এই হৃদয় ভঙ্গ হবে, ক্ষতবিক্ষত হবে তার প্রগাঢ় অনুভূতিরা। শুভ্র এতটাই রেগেছিল যে সে নিজের রুমে যেয়ে ঠাস করে দরজাটা ধাক্কা দেয়, কিন্তু দরজার লক হয় না। শুভ্র বিছানায় বসে মাথা নিচু করে নিজের চুলগুলো টেনে ধরে। দরজার আড়াল থেকে আরোহী সব দেখছে। কিছুটা শব্দ করে শুভ্র বলে ওঠে, আমি তারাকে ভালোবাসি। আমার শুভ্র তারাসে। শুভ্রর মনের আকাশে একক এক শুভ্র তারাসে। আমার মনে তারার জায়গায় কোনো শিলা নিতে পারবে না। ভয়ে ভীত মুখশ্রী, গাবা গাবা কণ্ঠ, ক্রন্দনরত রক্তিম তাকে দেখে আমি তার মোহমায়া পড়ে গেছি। যখন সে আমার বুকে ঢলে পড়ল নিজের বোনকে বাঁচানোর আকুতি নিয়ে, ঠিক তখনই আমি অনুভব করেছি ওই কিশোরীর প্রতি এক সূক্ষ্ম অজানা অনুভূতি। আস্তে আস্তে সেই অনুভূতিগুলো উঠতে শিখেছে। এখন তো আমার ভালোবাসি আয়না তোমায়। তোমার জন্য আমি শিলার সাথে বন্ধুত্ব ভেঙে দিয়েছি আজকে। বন্ধুত্ব ভাঙাতে আমার কষ্ট হচ্ছে, কিন্তু শিলা আমাদের বন্ধুত্বের মধ্যে সীমাবদ্ধ রাখতে পারলো না। দরজার আড়ালে দাঁড়ানো আরোহীর প্রতিটা কথা বোধগম্য হয়েছে। হৃদয় ভাঙার কষ্ট সে অনুভব করতে পারছে। শুভ্রা জানতে অজান্তে দুটো রমণীর হৃদয় চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। নিজের ভালোবাসার মানুষটার মুখ থেকে নিজের বোনের প্রতি ভালোবাসার কথাগুলো শুনে আরোহী বাকরুদ্ধ। তার কিশোরী মনে তখন একটাই প্রশ্ন, একই রকম দেখতে হয়ে কেন শুভ্র তাকে ভালোবাসে না, তার বোনকে ভালোবাসলো। ভগ্ন হৃদয় নিয়ে আরোহী যায় রিয়ানার রুমে। আবার আড্ডায় শরিক হয়েও আরোহী তাকিয়ে থাকে তার বোনের দিকে পলকহীন। না, হিংসা হচ্ছে না, শুধু নিজের অনুভূতিগুলোকে এখন তুচ্ছ মনে হচ্ছে। নিজেরই আর এক আত্মার প্রতি তারা হিংসা হয় না। আরোহী ঠিকভাবে নিজের মনের অনুভূতি প্রকাশ করতে পারে না সবার সামনে, ঠিক যতটা আয়না পারে। আরোহী হয়েছে তার নির্ভয়ের মতো অনুভূতি প্রকাশে আনাড়ি। আড়ালে তাদের প্রিয় অনুভূতিগুলো প্রকাশ করতে ভালোবাসে, আর মেঘ ও আয়না নিজের অনুভূতি নিজেদের ব্যবহারের মাধ্যমে প্রকাশ করে ফেলে। আড্ডায় মসুল, রিয়ানা ও আয়নার নজরে আসে আরোহী। তারা দুজনেই ভ্রু নাচিয়ে আরোহীকে জিজ্ঞাসা করে কি হয়েছে। আরোহী শত কষ্টের মাঝেও মুচকি হেসে তাদের জানান দেয় তার কিচ্ছু হয়নি। আয়নার কাছে প্রথমে আরোহীর মুখশ্রী ভার দেখে কিছুটা সন্দেহ হয়েছিল, কিন্তু আরোহী নিজের অনুভূতিকে লুকিয়ে মুখে মুচকি হাসি ফুটিয়ে তোলায় সেই সন্দেহ দূর হয়ে যায়। বলা বাহুল্য, আরোহী আয়নার থেকে অনেকটা ম্যাচিওর। আরোহী, আয়না ও রিয়ানা দুপুরে খাবার শুভ্র বাড়ি ফেরার কিছুক্ষণ আগেই খেয়ে নিয়েছিল। শুভ্র যে সেই দুপুর 2:30টার দিকে বাসায় ফিরেছে, এতবার খেতে ডাকার পরও খেতে আসেনি। দরজা বন্ধ করে মনকে শান্ত রাখার জন্য সে এখন ঘুমাচ্ছে। ঘড়ির কাঁটা যখন মধ্যম 3:30 ছুঁই, তখন আরোহী ও আয়না দুই বোন তাদের ফুপির বাসা থেকে প্রাইভেটে পড়ার উদ্দেশ্যে বেরিয়ে যায়। সেখান থেকে বাড়ি ফিরবে দুই বোন।
ভগ্ন হৃদয়ে দুরন্ত কিশোরী হঠাৎ কয়েকদিন খুব চুপচাপ হয়ে যায়, খুব কম কথা বলে, দুষ্টুমি করে না। বিষয়টা সবার চোখে লাগলে আরোহীকে সবাই জিজ্ঞাসা করে, তখন আরোহী জবাব দেয়, তার অর্ধবার্ষিক পরীক্ষা, তাই সে পড়ালেখা নিয়ে ব্যস্ত আছে। সেদিনের 1 সপ্তাহ কেটে যায়। একদিন আরোহী আর আয়নাকে জিজ্ঞাসা করে, আচ্ছা আয়ু, তোর কাছে শুভ্র ভাইকে কেমন লাগে? আয়না ভ্রু মুচকে সন্দেহান চোখে আরোহীর দিকে তাকায়। 2 বোন নিজেদের রুমে পড়ছিল। কালকে বাংলা প্রথম পত্র পরীক্ষা। হঠাৎ পড়ার মাঝে আরোহীর এমন ধরনের প্রশ্ন কিছুটা সন্দেহান হয় আয়না। তারপর জিজ্ঞাসা করে, ঠিক বুঝলাম না। আরোহী জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে গিলে বলে, না মানে ভাইয়া তো অনেক রাগী। সেদিন যে আমরা ওনাদের বাসায় গেলাম, উনি কিন্তু একবারও আমাদের সাথে কোনো রকম কৌশল বিনিময় করলেন না। এমনকি আমাদের সাথে ভদ্রতার খাতিরে একবার দেখাও করতে এলেন না। তাই জিজ্ঞাসা করলাম তোকে, ওনাকে তোর মানুষ হিসেবে বা সম্পর্কের খাতিরে কেমন লাগে? আয়না এবার কথাটাকে সহজভাবে নিল, তাই জবাবে বলল, কেমন লাগবে আবার? বোনের কাছে ভাইকে যেমন লাগে ঠিক তেমনই লাগে। হ্যাঁ, ভাই একটু রাগী, তুই তো দুরন্ত চঞ্চল, তাই তোর কাছে ওনার ব্যবহারগুলো রুড মনে হয়েছে। সেদিন তো ভাইয়ের শেষ পরীক্ষা ছিল, তাই হয়তো ঘরের মধ্যে রেস্ট নিচ্ছিল, তাই আর আমাদেরকে দেখা করেনি। আরোহী কথাটা আসলে জিজ্ঞাসা করেছে আয়নার মনের ভাব জানার জন্য, তাই সে শিওর হবার জন্য আয়নাকে জিজ্ঞাসা করে, তুই যে ভাই বলছিস, উনি কিন্তু আমাদের আপন ভাই না। নীর ভাইয়া ও মেঘ ভাইয়ের মতো না, কাজিন ব্রাদার হয়। তাই কথায় কথায় একদম ভাইয়ের চোখে, বোনের চোখে এগুলো বন্ধ কর। তুই এরকম সহজ সরল বলে কি সবাই এরকম সহজ সরল নাকি বল? আয়না বুঝতে পারে না আরোহীর কথার মানে, তাই জিজ্ঞাসা করে, মানে? মানে হচ্ছে তুই ওনাকে ভাই ভাবলেও উনি তো তোকে বোন না ভাবতে পারে, তাই না? অন্য কিছুও তো ভাবতে পারে। উনি কিন্তু তোকে অনেক কেয়ার করে। তুই কি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বোঝাচ্ছিস? আরোহী মনে তীব্র ব্যথা নিয়েও মুখে হাসি ফুটিয়ে জবাব দেয়, এই তো এতক্ষণে বুঝতে পেরেছিস। আয়না এবার হেসে ওঠে, এরপর হাসতে হাসতেই বলে, সিরিয়াসলি আরও? গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড উনি আর আমি? নট অ্যাট অল। শুভ্র ভাইয়া আমার কাছে মেঘ ভাইয়া ও নীর ভাইয়ের মতোই ভাই। আরোহী প্রমোদ হাসে আপন মনে। এরই মাঝে আয়না আবার বলে, হ্যাঁ, তুই এটা ঠিক বলেছিস যে আমরা কাউকে ভাই ভাবলেও বিপরীত পাশের মানুষটা আমাদের বোন নাও ভাবতে পারে। আবার আমরা কাউকে মুখে ভাই বললেও মনে মনে কিন্তু তাকে ভাইয়া মনে করি না অনেক সময়, তাই না? আরোহী বুঝে যায় ভবিষ্যতে এটা লাভ ট্রায়াঙ্গেলের থেকেও ভয়ানক কষ্টের হবে। কে কার ভালোবাসা পাবে আর কে পাবে না তা এখন সুদূর ভবিষ্যতে বোঝা যাবে। আরোহী আর এই বিয়ের কথা না টেনে আয়নাকে পড়তে বলে, নিজেও পড়তে থাকে। আরোহী ভুলে যাবে না শুভ্রকে ভালোবেসে যাবে নিজের মতো করে, তবে সবটা লুকিয়ে। ভবিষ্যতে এক সুপ্ত আশা সে মনে রাখার জন্য নিজের বোনের অনুভূতি জানার ছিল, যা সে জেনে নিয়েছে। এখানে সবারটাই একতরফা। তাহলে আরোহী নিজে কেন আগে আগে নিজের ভালোবাসা বিসর্জন দেবে? ভবিষ্যতে যা হবে সেটা সে মেনে নেবে। দেখা যাক ভবিষ্যতে কি লিখে রেখেছে। এগুলো ভেবে আরোহী পড়াতে মনোনিবেশ করে। এদিকে ভার্সিটি ও মেডিকেলে ভর্তির পরীক্ষা চলছে। শুভ্র অনেক ইচ্ছে সে অনেক ভালো একজন হার্ট সার্জন হবে, সাথে সে বিদেশ থেকে ডাক্তারি পড়তে চায়। কিন্তু তাকে তার বাবা বলেছে বাংলাদেশে একটা ভালো মেডিকেলে চান্স পেলে বিদেশ স্কলারশিপের মাধ্যমে পড়তে পারবে। শুভ্র তাই খুব মনোযোগ দিয়ে মেডিকেলের প্রিপারেশন নিচ্ছে। অন্যদিকে এখন আর মাথা ঘামানোর সময় নেই। আর তার প্রেয়সী, সে তো আর বাবা ভাই ছাড়া অচেনা পুরুষকে ভয় পায়। এই জন্য শুভ্র নিশ্চিত যে আয়নাকে সে হারাবে না। শুভ্র চাই বিদেশ থেকে ভালো ডাক্তার হয়ে ফিরে এসে আয়নাকে নিজের ভালোবাসাতে আবদ্ধ করবে। ডিসেম্বর মাস, শীতের প্রকোপ বাড়ছে। শুভ্রের 21তম জন্মদিন, আর 4 দিন পর জার্মানির ফ্লাইট শুভ্রর। বিদেশ বিবাহে পাড়ি জমাবে তার স্বপ্ন পূরণের উদ্দেশ্যে। প্রতিবার জন্মদিন ঘরোয়াভাবে করে, কিন্তু এবার শুভ্র জার্মানিতে চলে যাচ্ছে বলে আত্মীয় স্বজন ও কিছু বন্ধু বান্ধবকে ইনভাইট করেছে। শুভ্র ফুপির মেয়ে স্বামীরা শুভ্রের পিছনে পিছনে ঘুরছে, আর আরোহী তা দূর থেকে দেখে মিটিমিটি করে তাচ্ছিল্য হাসছে। আয়না ও আরোহী 9ম শ্রেণীর ফাইনাল পরীক্ষা দিয়েছে, আর স্বামীরা 8ম শ্রেণীর জেএসসি পরীক্ষা শেষেই কয়েকদিন নিজের গ্রামের বাড়ি ঘুরে এসে যখন স্বামীরা শুনেছে শুভ্র বিদেশে চলে যাবে,
তখন সে তৎক্ষণাৎ শুভ্রের বাসায় এসে পড়ে। স্বামীরা অনেকটা গায়ে পড়া স্বভাবের, শো অফ করা তার স্বভাব। এইটুকুন মেয়ে রূপচর্চা করে, দামি ফোন নিয়ে ঘোরাফেরা করে, ফেসবুক চালায়, মানে পুরোটাই ওভার স্মার্ট। আর শুভ্রের পিছনে আঠার মতো লেগে থাকে, যা শুভ্রর একদম পছন্দ না। শুভ্রর সামনে ন্যাকামি আর দিনে কয়েকটা বার প্রপোজ ফেসবুকে, তার ছবি ফেসবুকে কত লাভ রিয়াক্ট কমেন্ট আসে তা বলে, সাথে এটাও যে সে ওসব পাত্তা দেয় না। শুভ্রর কাছে এগুলো বিরক্ত লাগে, তাই সে 2 সপ্তাহ যাবৎ এই মেয়ের থেকে বাঁচতে বাড়িতে থাকলে নিজের ঘরের দরজা বন্ধ করে রাখে। জন্মদিনে শুভ্র তার বন্ধু বান্ধবের সাথে ও আত্মীয় স্বজনদের সাথে কুশল বিনিময় ও কথাবার্তা বলতে যেখানেই যাচ্ছে তার পেছন পেছন স্বামীরাও যাচ্ছে। আরোহী তো এগুলো দেখে হাসছে, কারণ শুভ্র যে খুব বিরক্ত হচ্ছে তা তার মুখ অবয়ব দেখে বোঝা যাচ্ছে, কিন্তু শুভ্র জোরপূর্বক হাসছে। আরোহীকে হাসতে দেখে আয়না ওর কাছে এসে জিজ্ঞাসা করে, কি রে, তুই এমন পাগলের মতো একা একা হাসছিস কেন? আরোহী হাসতে হাসতেই বলে, শুভ্র ভাইয়ের কাজিনটা কিভাবে শুভ্র ভাইয়ের পেছনে ঘুরতেছে, কিন্তু এই বোকামে জানেই না যে শুভ্র ভাই তাকে কাশুন কালেও পাত্তা দেবে না, তার মনে যে অন্য কারোর বাস। আয়না অবাক হয়ে আরোহীকে জিজ্ঞাসা করে, সত্যি শুভ্র ভাইয়া কাউকে ভালোবাসে? এই বল না, ভাবিকে কি নাম, কোথায় সে? শেষ কথাটা উৎফুল্ল চিত্তে বলে আয়না। আরোহী এরকম উৎফুল্ল স্বর শুনে তাচ্ছিল্য হাসে, এরপর কথা কাটানোর জন্য বলে, সেটা আমি কেমনে বলবো, তুই শুভ্র ভাইয়াকে জিজ্ঞাসা করেনি। শুভ্র বিদেশে গেছে 3.5 বছর হতে চললো। আরোহী ও আয়না এইচএসসি পরীক্ষা দিয়ে এখন মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য কোচিংয়ে ভর্তি হয়েছে। ওদের 2 বোনকে নীর ও মেঘ 2 ভাই মিলে কোচিংয়ে ওরিয়েন্টেশন ক্লাসের জন্য দিয়ে গেছে। এই কোচিংয়ে ওরা 2 ভাইও সময় পেলে ক্লাস নেয়। উদ্ভাস উন্মেষ কোচিং সেন্টার। নীর ও মেঘ দুজনেই এখন অনার্স 4th ইয়ারে। একজন সিএসসি ও আরেকজন ফার্মেসি ডিপার্টমেন্টে পড়ে ঢাকা ইউনিভার্সিটির। 2 ভাইয়ের একজনের জুবেটের ও আরেকজনের মেডিকেল পড়ার ইচ্ছা ছিল, কিন্তু ভাগ্য সহায় না হওয়ায় বুয়েটের ইচ্ছে থাকা নীরে সিএসসিতে, মেডিকেলের ইচ্ছে থাকা মেঘের ফার্মেসিতে পড়তে হচ্ছে। প্রথম দিন ওরিয়েন্টেশন তো কোনো পড়াই না, তাই আরোহী ও আয়না বাসায় ফিরে আসে। নীর ও মেঘ গাড়ি নেয়নি, তারা ড্রাইভারকে বলে গেছে যেন ছুটি হওয়া পর্যন্ত ওদের 2 বোনের জন্য অপেক্ষা করে। দ্বিতীয় দিনে, মানে ক্লাসের প্রথম দিন 4th ইয়ার মেডিকেলের স্টুডেন্ট দিয়ে ক্লাস করায় খুব সুন্দরভাবে ভাইয়া। নিজের পরীক্ষা ও সংক্ষেপে স্টুডেন্টদের পরিচয় নিয়ে ক্লাস করায়, কিন্তু ক্লাসের দ্বিতীয় দিন একজন নতুন শিক্ষক আনে, আর এর আগে কোনো কোচিংয়ের ক্লাস নেওয়ার অভিজ্ঞতা নেই। হ্যাঁ, ধুব্র সরজার্থী মেডিকেলের 2য় বর্ষে সে উঠবে এখন। ইয়ার প্রুফের আর 4টা পরীক্ষা বাকি, কিন্তু সেগুলো তারিখ পড়েছে 1.5 সপ্তাহ পরে। একটাও তার ঠিক 2 দিন পর পর বাকিগুলো। 1 সপ্তাহে 8টা পরীক্ষা, 4টে দিয়ে তার পরের দিনই কোচিংয়ের প্রথম ক্লাস করাতে এসেছে। আজ সকালেই তাকে জানানো হয় ক্লাসের কথা। ধুব্র প্রথম দিন অনেকটা নার্ভাস, মূলত শখের বসে ছাত্রছাত্রীর পড়ানোর ইচ্ছা থেকেই পড়াতে আসা। ধুব্রদের নিজস্ব গাড়ি নেই, একটা 3 তলা বাড়ি আছে নিজেদের। গাড়ি নেই বলে সবসময় বাসে আসা যাওয়া করতে হয়। ঘামে প্রায় ভিজে আছে ধুব্রের পরনের খয়েরি চেক শার্টটা, দেখে মনে হচ্ছে মাত্র দৌড়ে এসেছে ক্লাস নিতে। ঘুম থেকে দেরি করে উঠেছে, কারণ 1 সপ্তাহ রাত জেগে পড়াশোনা করার পর কাল রাতে আরামে ঘুমানোর ফুরসত পেয়েছে, তাই দেরি করে উঠেই মোবাইলে মেসেজ থেকে না খেয়েই বাসা থেকে বেরিয়ে পড়েছে। ধুব্রকে দেখে মেয়েরা মুখ চেপে হাসছে, কারণ ধুব্র রীতিমতো হাঁপাচ্ছে। কিন্তু আয়না একমাত্র হাসছে না। আয়নার পাশে বসে আরোহী, সেও হাসছে। ধুব্র ছাত্রীদের দিকে তাকিয়ে লজ্জা পায়, সবাই তাকে দেখে হাসছে তা বুঝতে পারে। ধুব্র নিজেরও লজ্জা করছে, কেন এভাবে তাড়াহুড়ো করে আসলো। পুরো ক্লাসে একবার নজর বুলিয়ে দেখে সবাই মিটমিট করে হাসছে, শুধু একটা মেয়ে বাদে। যে মেয়েটি হাসছে না সেই মেয়েটি গোলাপি সাদা মিশেলে 3 পিস পরেছে। ধুব্র লক্ষ্য করে ওই মেয়েটার পাশে বসা একই চেয়ারে বেগুনি সাদা মিশেলে 3 পিস পরা আরেকটি মেয়ে, তবে অপর মেয়েটি হাসছে। ধুব্র বুঝতে পারে মেয়ে দুটি যমজ এবং স্বভাবত কিছুটা হলেও ভিন্ন। ধুব্র যখন আয়নার দিকে তাকিয়েছিল তখন আয়না একটা মিষ্টি হাসি দেয়, আর ধুব্রও সৌজন্য হাসি দেয়। ধুব্র শুধু নিজের নাম, কোথায় পড়াশোনা করে তা বলে বই খুলে পড়াটাই শুরু করে।
এভাবেই ক্লাস টাইম শেষ তো ধুব্র চলে যায়। কোচিং শেষে আরোহী আয়নাকে বলে, বোন বিশ্বাস কর, এই পূর্ব স্যারটা পুরাই একটা গর্ধপ। প্রথম ক্লাসে কেউ এক ধারসে পড়ায় নাকি? হ্যাঁ, শুধু নিজের নাম পরিচয় বলেই সে পড়ানো শুরু করে দিল। আয়না প্রতিবাদী স্বরে বলে, অথরিটি থেকে তো একজন এসে বললো উনি আজকে প্রথম কোনো কোচিংয়ে ক্লাস নিচ্ছেন, আর প্রথম হিসাবে নার্ভাস তো হবেনি। আরে তোরা কি করলি? পুরো ক্লাস মিলে হাসলি? আরোহী বাঁকা চোখে আয়নার দিকে তাকায়, তারপর বলে, ব্যাপার কি ম্যাডাম, আপনার এত গায়ে লাগছে কেন? স্যারের বোকামির কারণে আমরা হেসেছি, তাছাড়া আমরা কেউ উচ্চ স্বরে হাসিনি, আমরা লুকিয়ে লুকিয়ে হেসছি। স্যার দেখে ফেললে তো আমাদের কিছু করার ছিল না। আয়না হতাশ হয়, তাই সে আর কিছু বলতে ইচ্ছুক না। হঠাৎ আরোহীর মাথায় দুষ্টু বুদ্ধি চাপে, তাই সে দুষ্টুমি করে একটু পিঞ্চ করার মতো করে আয়নাকে জিজ্ঞাসা করে, তোর আবার ভাইয়াকে ভালো টালো লাগেনি তো? মানে ভাইয়া কিন্তু যথেষ্ট হ্যান্ডসাম, মেডিকেলের র্যাঙ্কিংও ভালো। জামিক না হয়েছে তো কি হয়েছে, সোরওয়ার্ডি সেকেন্ডে আছে তো, তাই না? আয়ানা আরোহীর এমন প্রশ্নে নির্বাক হয়ে যায়। সে বুঝতে পারছে না এই প্রশ্নটা কি আদৌ যৌক্তিক, মানে প্রশ্নটা কেন করলো। আয়না তাড়াহুড়ো করে বলে, কি বলছিস এসব? সে আমাদের শিক্ষক হয়, আমাদের পড়াতে এসেছে, আর আমি তাকে ভালোবাসবো মানে কি? আশ্চর্য! কি বলিস? আরোহী ব্যঙ্গ করে বলে, আসছে শিক্ষক, সে আমাদের থেকে এক ক্লাসের বড় মাত্র। সিনিয়র বলবি সিনিয়র, তোর কাছে কাজিন মানে ভাই, সিনিয়র মানে শিক্ষক। পুরাই আতেল তুই। মানলাম সে আমাদের পড়াতে এসছে, তাই সে আমাদের শিক্ষক। এটাকে স্কুলের বাবার বয়সী স্যারদের সাথে তুলনা করিস না প্লিজ। এই পূর্ব ভাইয়া আমাদের থেকে মাত্র 1 বা 2 বছরের বড় হবে। আয়না আর কোনো কথা বাড়াতে চাইল না, তাই গাড়িতে উঠে বসে পড়ে। মুখে কিছু না বললেও তার মনের মধ্যেও ধুব্রকে নিয়ে কিছু একটা হচ্ছে, যা সে মানতে চাচ্ছে না। ছাত্র শিক্ষক বেড়া জেলে বাইরে গিয়ে পরের দিনও ধুব্ররই ক্লাস পড়লো আর আয়নাদের সাথে। আজকে ধুব্র একদম পরিপাটি হয়ে এসেছে, ব্ল্যাক শার্ট, হোয়াইট ডেনিম প্যান্ট, পায়ে মেল কেটস, শার্টের হাতাগুলো পুনয়ের একটু নিচ পর্যন্ত গুটিয়ে রেখেছে। উজ্জ্বল শ্যামবর্ণ গায়ে ব্ল্যাক কালারটা খুব দারুণ মানিয়েছে। হাতাগুলো গুটিয়ে রাখার দরুন অসাধারণ সুন্দর লাগছে। চুলগুলো মিডিয়াম সাইজ করে কাটা, তবে সামনের গুলো সামান্য বড়, তাই সেগুলো কপালের উপর এক সাইড করে রেখেছে। কোচিংয়ে কালকে যেই মেয়েগুলো ধ্রুবকে দেখে হাসছিল, আজকে তারা চোখ বড় বড় করে তাকিয়ে আছে। আর আরোহী একবার তার বোনকে দেখছে আর একবার সামনে ধ্রুবকে দেখছে, মানে সে খেয়াল করছে আর বোন কিছুটা লজ্জা পাচ্ছে। ধুব্র আজকে সবার সাথে সুন্দর করে সবার নাম পরিচয় জানতে চাইলো, তারপর আস্তে ধীরে পড়াতে লাগলো। এবং সে আজকে কনফিডেন্স নিয়ে এসেছে, আজকে সে তার ইমপ্রেশন নষ্ট করবে না। ফার্স্ট ইমপ্রেশন নষ্ট হয়ে গিয়েছে তো সেকেন্ড নষ্ট করা যাবে না। কোচিং শেষ, সবাই বলা শুরু করেছে পূর্ব স্যার কত সুন্দর, কত হ্যান্ডসাম দেখতে। আর কালকে মনে হয় প্রথম দিন, তাই নার্ভাস ছিল। আর আয়না এগুলো শুনছে আর মিটমিট করে হাসছে। আরোহী ডিটেকটিভের মতো বোনকে দেখছে। কালকের মতো আজকেও আরোহী আয়নাকে জিজ্ঞাসা করে, আয়ু, আজকে পূর্ব ভাইয়াকে কত সুন্দর লাগছিল তাই না? মানে কালকের সাথে তো আমি মেলাতেই পারছিলাম না। বাকি মেয়েগুলো কেমন হাঁ করে তাকাচ্ছিল দেখেছিস? আয়না তো একটা কথাও শুনছে না। সে তো ক্লাসের প্রথমে ধুপুরকে দেখে যখন সব মেয়েরা হাঁ করেছিল, তখন আয়না ধুপুরকে কালকের মতো সালামের সাথে মিষ্টি হাসি দিয়েছিল। এরপর যখন পরিচয় পর্বে আয়না আরোহী যমজ সেটা নিয়ে কথা বলে ধুব্র, তখন ধুব্র আয়নার দিকে তাকিয়ে মিষ্টি হাসি দেয়। আয়না এগুলো ভাবছিল, আর আরোহী হঠাৎ ধাক্কানোতে ভাবনা চিন্তা থামায়। কি রে আয়ু, আমি যে তোকে কিছু বলছি সেটা কি তুই শুনছিস? হ্যাঁ হ্যাঁ বল। না আমি বলবো না, তুই বল, তুই কি নিয়ে ভাবছিলি? আয়না আমতা আমতা করে বলে। কি ভাববো? কিছু না, তুই বল কি বলছিলি। আরোহী বাঁকা চোখে সন্দেহ নিয়ে আয়নার দিকে তাকায়। আরোহী এভাবে তাকাতে দেখে আয়না থতমত খেয়ে যায়। সে কথা ঘোরানোর জন্য বলে, আরে বাদ দে তো এসব। আরোহী বুঝেও চুপ করে যায়। এভাবে প্রতিনিয়ত মাঝে মাঝে ধুব্র ওদের ক্লাস পেত, কিন্তু যখন ক্লাস নিত তখন ধুব্র ও আয়নার মধ্যে যেন চোখে চোখে কিছু একটা হতো। 3 মাস কোচিং শেষ, যখন ভর্তির পরীক্ষা ফর্ম ফিল আপ সময় আসে, সেদিন ধুব্র নিজে এসে ওদের দুই বোনকে সাহায্য করে। আরোহী সবটা বুঝতে পারে।
এখন আরোহীর মনে হচ্ছে তার বোন ধুব্রকে মন দিয়ে ফেলেছে। ধুব্র সেদিন নিজের মোবাইল নাম্বার ওদের দিয়ে বলেছিল কোনো দরকার হলে যেন তাকে জানায়। আয়না তো পুরোটা সময় লাজুক হয়ে চুপ করেছিল। এত কিছুর মধ্যে আরোহী শুভ্রের কথা ঠিক মনে আছে, কিন্তু এখন তার শুভ্রের জন্য খারাপ লাগে। শুভ্র যখন ফিরে এসে জানতে পারবে তার মনের সুখ তারা অন্যের মনের আকাশে তারা হয়ে গেছে, তখন তার কেমন লাগবে? খুব কষ্ট হবে, তাই না? ঠিক যেমনটা আরোহীর নিজের হয়েছিল। আর হয়েছিল ওই শিলা নামের মেয়েটি। শিলা মেয়েটির সাথে তো বন্ধুত্বটাও নষ্ট করে ফেলেছে। আর বেশি ভাবতে চায় না আরোহী, বাকিটা সময়ের ওপর ছেড়ে দিয়েছে। মেডিকেলে ভর্তির পরীক্ষা শেষ। আরোহী ও আয়না পাবলিক মেডিকেলের মাত্র 1-2 নাম্বারের জন্য হয়নি। জাহাঙ্গীরনগরের ডি ইউনিটে হয়েছে আরোহীর আর আয়ানারও, তবে সাবজেক্ট ভালো পায়নি। বোটানি ও জিওলজি পেয়েছে। বায়োকসমেটিক, জেনেটিক্স ও বায়োটেকনোলজি, মাইক্রোবায়োলজি, ফার্মেসি এগুলোর মধ্যে কোনো একটা পেলে ভেবে দেখতো। আর মেঘ নিজে মেডিকেলের স্বপ্ন দেখে হারিয়েছে বলে তার 2 বোনকেও হারাতে দেবে না। মা বাবা দুজনেই যেহেতু নামকরা প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষক আর এত বছর তাদের পদোন্নতি প্রফেসর, তাই মেঘ ও নীর দুজনেই তাদের 2 বোনকে প্রাইভেট মেডিকেলে পড়াবে। ওদের বাবা মায়ের কোনো আপত্তি নেই। আবারও প্রকৃতিতে ডিসেম্বর মাস। শুভ্র জার্মানি গেছে 4 বছর হয়েছে। হঠাৎ সন্ধেবেলায় আরোহী রুমে নেই। আয়না এই সময় ধুব্রকে ফোন করবে বলে ভাবলো। জাহাঙ্গীরনগরের রেজাল্টের পর আরোহী পিড়াপিড়িতে আয়না ধুব্রকে ফোন করেছিল। সেদিন শুধু কুশল বিনিময় ও কোথায় চান্স পেয়েছে এটুকু বলে আর কথা হয়নি। আয়না ফোন করলে কয়েকবার রিং হবার পর কেটে যাওয়ার আগে অপর পাশ থেকে রিসিভ হয়। আচমকা আয়না অনেকটা লজ্জা পেতে থাকে, তাই সে ফোনে কানে নিয়ে কোনো কথা না বলে চুপ করে আছে। অপর পাশ থেকে ধুব্র বুঝতে পারে এটা আয়না। তাছাড়া সে সেদিন নাম্বার সেভ করে রেখেছিল, কিন্তু জানতো না এটা ওদের 2 বোনের মধ্যে কার। আয়না চুপ করে আছে, তাই ধুব্র প্রথমে কথা বলে। আসসালামু আলাইকুম। আয়না এবার সালামের জবাব দেয়। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তারা? ধুব্রর মুখ থেকে নিজের তারা নামটা শুনে কেমন যেন অন্যরকম ভালো লাগলো আয়নার। কই, শুভ্র ভাইও তাকে তারা বলে ডাকে, তখন তেমন অনুভূতি হয় না। লুকিয়ে কথা বলা, এভাবে শুরু হয় ধ্রুব তারার প্রণয় প্রহর। কেটে যায় 2.5 বছর, গাঢ় হয় সবার প্রণয়। শুভ জার্মানিতে ইন্টার্নশিপের পর 6 মাস থেকে ফিরে আসে। এরপর হৃদয় ভাঙা গড়ার কাহিনী, ফ্ল্যাশব্যাক, এন্ড। শুভ্র রাতের দিকে ফিরে আরোহীদের বাসায়। আরোহী আয়নার সাথে বসে পড়া কমপ্লিট করছে। শুভ্র এসে সে বুঝতে পারেনি 1 সপ্তাহ পর পরীক্ষা, তাই মনোযোগ দিয়ে পড়ছে। বিয়ের কারণে লেখাপড়া অনেক গ্যাপ গিয়েছে, তাই দুপুরে খাবার পর থেকে টানা পড়ছে। সন্ধ্যায় গ্রিন টি ও স্ন্যাক্স খেয়ে পড়তে বসেছে। এখন রাত 9:30, একটু পর ডিনার করবে সবাই। মিসেস নূর এসেছে মেয়েদের রুমে, হাতে তার শরবতের গ্লাস। 2 বোন মায়ের উপস্থিতি একবারে তাকিয়ে আবার পড়ায় মন দেয়। মিসেস নূর এসে আরোহীকে বলে, আরও যাও মা, এই শরবতটা শুভ্রকে দাও গিয়ে। ছেলেটা সেই সকালে বের হয়েছে আর এখন ফিরলো। আরোহী বই থেকে চোখ সরিয়ে মায়ের দিকে ভ্রু কুঁচকে তাকায়। সে বলে, মিসেস নূর মেয়ের পাশে বসলেন। এরপর তার চঞ্চল মেয়ের মাথায় হাত রেখে বললেন, স্বামী বাসায় এলে স্ত্রীকে তার কি লাগবে না লাগবে তা দেখতে হয়, তাহলে স্বামীর মনে স্ত্রীর জন্য ভালোবাসা টান তৈরি হয়। তুমি তো পড়ার তালে থেকে খেয়ালই করনি শুভ্র কখন ফিরেছে। আমি দরজা খুলে দিয়েছি ওকে। শুভ্রর সাথে তোমার বিয়েটা যে শুভ্র মানতে পারছে না তা আমি জানি, কিন্তু তাও শুভ্র আমাদের সাথে খারাপ আচরণ করছে না। তার কষ্টটা আমরা শুধু বাইরে থেকেই দেখতে পারবো, যদি সে দেখায় ভিতরে কি হচ্ছে তা বুঝতে পারবো না। তোমাকে তার মনে জায়গা করে নিতে হবে। হয়তো সময় লাগবে, 6 মাস, 1 বছর, 2 বছর এই রকম পেরিয়ে যেতে পারে। তোমাকে চেষ্টা করে যেতে হবে। আরোহী নিজের মায়ের কথা শুনল মাথা নিচু করে। আয়নাও শুনল। আরোহী আপন মনে বিড়বিড়ায়, আমি তার সামনে না গেলেই সে হয়তো ভালো থাকে। আয়না তার বোনের অবনত মস্তিষ্কের দিকে তাকিয়ে আছে। আজকে আয়না সবকিছু শুনে বুঝেছে এই ট্রায়াঙ্গেলের সবকিছু একপাক্ষিক জড়তার কারণে। মিসেস নূর আবার বলে, তোমাদের বাবার জীবনেও কিন্তু
আমি প্রথম ভালোবাসা হয়ে আসিনি, এসেছি তার শেষ ভালোবাসা হয়ে। কারো প্রথম ভালোবাসা হওয়া ভাগ্যের ব্যাপার, তবে শেষ ভালোবাসা হওয়া সৌভাগ্য। মিসেস নূর শরবতের গ্লাসটা আরোহীর হাতে দিয়ে রুম থেকে চলে যায়। আয়না নিজের বোনকে চোখের ইশারায় আশ্বাস দেয়। আরোহী যায় শুভ্রর কাছে। শুভ্র ততক্ষণে শার্ট প্যান্ট বদলে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছে। আরোহী দেখে শুভ্র কালো টি শার্ট ও গ্রে ট্রাউজার পরিহিত অবস্থায় ব্যালকনি থেকে তাওয়াল রেখে ফিরছে। ডিসেম্বর মাসের শেষের দিকে। এই শীতেও নাকি শুভ্র রাতের বেলা শাওয়ার নিয়েছে। শুভ্র চুলগুলো ভেজা দেখে আরোহী নিজের শীত লাগছে। শুভ্রকে বিছানায় বসতে দেখে আরোহী দরজা থেকে সরে রুমে এগিয়ে যায় নিঃশব্দে। এরপর শুভ্রকে সালাম দেয়। শুভ্র সালাম শুনে আরোহীর দিকে তাকায়। এরপর সেও সালামের জবাব দেয়। আরোহী নিজের হাতের গ্লাসটা শুভ্রকে দেয়। শুভ্র শরবত দেখে নিয়ে নেয়। তার এখন আসলেই তেষ্টা পেয়েছিল। এক্ষুনি পানি খেত, তবে শরবত হওয়ায় ভালো হয়েছে। শুভ্র খালি গ্লাসটা দাঁড়িয়ে থাকা আরোহীর দিকে বাড়িয়ে দিয়ে বলে, ধন্যবাদ, আমার তেষ্টা পেয়েছিল। আরোহী মুচকি হেসে বলে উঠল, আপনার শাশুড়িকে ধন্যবাদ দিন, সেই তো শরবত এনে বলল আপনাকে দিতে। শুভ্র হাসলো। সে জানে তার মামি যে কিনা এখন তার শাশুড়ি, সে অনেকটা কেয়ারিং। আরোহী শেষে শুভ্রকে মনের খচখচানি থেকে জিজ্ঞাসা করেই ফেলে, আপনি এই শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে শাওয়ার নিয়েছেন? এই রুমের শাওয়ার রুমে তো গ্রিজার নেই। আপনার ঠান্ডা লাগেনি? আমার তো গরম পানি দিয়েও শাওয়ার নিতে ঠান্ডা লাগে। শুভ্র হেসে ফেলে আরোহীর কথায়। আরোহী শুভ্রকে হাসতে দেখে ভ্রু কুঁচকে বলে, তোমাদের মেয়েদের বেশি শীত লাগে ছেলেদের তুলনায়, কারণ পূর্ণবয়স্ক মহিলাদের রক্তে প্রতি ঘন মিলিমিটারে গড়ে 45 লাখ লোহিত রক্তকণিকা থাকে, আর পূর্ণবয়স্ক পুরুষদের রক্তে প্রতি ঘন মিলিমিটারে গড়ে 50 লাখ লোহিত রক্তকণিকা থাকে। এই কারণে ছেলে মেয়েদের মধ্যে তাপমাত্রাতে পার্থক্য দেখা যায়। আর রক্ত শূন্যতা থাকলেও শীত বেশি লাগে। রক্তে হিমোগ্লোবিন কমে গেলে বেশি শীত লাগে। আরও অন্যান্য অনেক কিছু আছে, বুঝতে পেরেছ? আরোহী ভেঙচি কেটে বলে, শোনেন, আমিও মেডিকেল স্টুডেন্ট, তাই এগুলো আমার বেসিক জানা। হ্যাঁ ম্যাম, আপনি তো আমাদের ভবিষ্যৎ ডাক্তার। আরোহী একটু ভাব নিয়ে দাঁড়ায়। শুভ্র এবার বলে, আপনার হিমোগ্লোবিন লেভেল জানি কত? কালকে ড্রয়িং রুমে সবাই বলছিল আপনি নাকি শীতকালে পানি ছুঁতেই চান না। আপনার বসবাস নাকি মোটা কম্বলে নিচে হয় সবসময়। ডাক্তার তো আপনি হবেন, তাই জানতে চাইলাম, বলুন। আরোহী থতমত খেয়ে যায়। আরোহীর হিমোগ্লোবিন লেভেল কম। অ্যাডাল্ট ফিমেলে 12 থেকে 16 জি/ডিএল নর্মাল রেঞ্জ, আর অ্যাডাল্ট মেলে 14 থেকে 18 জি/ডিএল নর্মাল রেঞ্জ। কিন্তু আরোহীর মাত্র 9 জি/ডিএল। আরোহীর শীত সবার থেকে বেশি। আয়নার তাও কিছুটা ভালো, 10.5 জিডিএল। আরোহী কথা কাটানোর জন্য বলে, আরোহী জলদি কেটে পড়ে। শুভ্র আরোহীর কথাগুলোতে নিঃশব্দে হেসে ফেলে। আরোহী চলে গেছে। হাসতে হাসতে একটু পর শুভ্রের মুখে বিষাদের ছায়া ভর করে। না, সে নিজের মনকে কন্ট্রোল করার চেষ্টা করবে। তার নিষিদ্ধ অনুভূতিগুলোকে নিজের মনে রাখার চেষ্টা করবে। কালকে শিলার কথা মতো সময়ের বহতায় নিজেকে সামলে নেবে। এখন সেই সময়টা কতটা দীর্ঘায়িত হবে তা জানা নেই। পরদিন সকালে শুভ্র ও আরোহী সুব্রতের বাসায় যায়। বিয়ের জন্য আচার অনুষ্ঠান পরে করা হবে। আরোহীদের পরীক্ষা পরে। শুভ্র আরোহীকে বাড়িতে নামিয়ে দিয়ে সেখান থেকে হসপিটালে চলে যায়। গাড়িতে দুজনের কারোই কথা হয়নি। আরোহী কাল থেকে নিজের ক্লাসে যাবে। পরীক্ষার আগে ইম্পর্টেন্ট ক্লাসগুলো করবে। এদিকে নীর ও মেঘ দুই ভাই তো একসাথে ভার্সিটি যায়। যেহেতু দুজনে একই ভার্সিটিতে শিক্ষক, ভার্সিটিতে দুজন নিজেদের ডিপার্টমেন্ট ছাড়াও অন্য ডিপার্টমেন্টের স্টুডেন্টদের কাছেও তারা প্রসিদ্ধ। দুই ভাই একসাথে ভার্সিটিতে ঢুকলো। গ্রাউন্ডের করিডোর দিয়ে যাওয়ার সময় তো মেয়েরা অনেকে তাকিয়ে আছে। সাদিয়া ও সাবিলা দুজনেই তখন করিডোরে ছিল। সাদিয়া ফার্মেসিতে মাস্টার্সে আর সাবিলা অনার্স থার্ড ইয়ারে ফার্মেসিতে। দুজনেরই আজকে এই সেমিস্টার ফাইনাল ছিল। সাদিয়ার একটা সেমিস্টার পর মাস্টার শেষ হবে। সাবিলা 4th ইয়ারে উঠবে। নীর ও মেঘ করিডোর থেকে লিফটে উঠে যাওয়ার পরে মেয়েরা একে অপরের সাথে তাদের নিয়ে চর্চা করছে। তারা সবাই এই দুই ভাইদের উপর গ্রাসিত। হবে নাই বা কেন? দুই ভাই ফর্সা ও সুঠাম শরীরের গঠনের। তাদের দুই ভাইকে চিনতে অসুবিধা হয়, কিন্তু তাতে কি?
ভার্সিটিতে তারা সবার প্রিয়। নীর আজকে ব্লু শার্ট ও কালো প্যান্ট, আর মেঘ আজকে কফি কালার শার্ট ও কালো প্যান্ট পরেছে। যে মেয়েগুলো ওদের নিয়ে এত রোমান্টিক আলোচনা সাদিয়া ও সাবিলা কারোরই পছন্দ হচ্ছে না। সাদিয়া ও সাবিলা দেখে যে এই 5 জন মেয়ে বেশি এক্সাইটেড দেখাচ্ছে মেঘ ও নীরকে নিয়ে। তাদের মধ্যে 2 জন ফার্মেসি ডিপার্টমেন্টের জুনিয়র, আর বাকিরা অন্য ডিপার্টমেন্টে। সাদিয়া ও সাবিলা দুজনে ওই মেয়েগুলোর কাছে যায়। ওদের কাছে গেলে জুনিয়র 2 জন সালাম দেয়। সাদিয়া জিজ্ঞাসা করে, কোন সেমিস্টার? জুনিয়র 2 জন বলে, তার মানে থার্ড ইয়ারে উঠবে। কথাটা বলে সাদিয়া ও সাবিলা একে অপরের দিকে তাকায়। সাবিলারও জুনিয়র ওরা, তবে সাবিলা তা আগে খেয়াল করেনি। সাদিয়া বলে, আর তোমরা 3 জন? ওদের মধ্যে একজন বলে সে সিএসসি, আরও 2 জন বলে তারা জেনেটিক্স। যে সিএসসির তার দিকে সাদিয়া তীক্ষ্ণ চোখে তাকায়। মেয়েটা ভালোই মডার্ন, ওড়না ছাড়া হাঁটু পর্যন্ত লেডিস শার্ট ও টাইস। অবশ্য প্রাইভেট ইউনিভার্সিটির কিছু স্টুডেন্ট মডার্ন, কিছু আলট্রা মডার্ন ও কিছু নর্মাল ড্রেস কোডের স্টুডেন্ট আছে। আর এখানে সাদিয়ার সামনে দাঁড়ানো বাকি 4 জনের ওড়না আছে, কিন্তু সিএসসির মেয়েটা নেই। সাদিয়া মনে মনে সিনিয়র হিসাবে আফসোস করছে। কোনো জার্কিং নেই। পাবলিক ভার্সিটি হলে সামনের মেয়েটা পেয়াদানি খেত মাস্ট, আর এই মেয়ে কিনা তার নীরকে নিয়ে কী সব ভাবে। হুট করে সাবিলা বলে, এই অন্যা ছাড়া মেয়েগুলো শোনো, আমার ভাসুরের দিকে নজর দিবা না একদম। আমার ভাসুরের বউ আছে, বুঝেছো? মেয়ে 5টা অবাক হয়ে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। ওদের এই অবাকতার মাঝে ঘি ঢালতে সাদিয়া বলে, আর আমার দেবরের দিকেও তাকাবা না, আমার দেবরেরও বউ আছে। কথাগুলো বলে সাদিয়া ও সাবিলা সেখান থেকে ভাব নিয়ে চলে আসে। পেছনে যে মেয়েগুলো বলদের মতো কিছু না বুঝে দাঁড়িয়ে আছে, তাতে তাদের কিছু আসে যায় না। দুজনের মনোভাব এটা, বুঝলে পুষ্পাথা, না বুঝলে তেজপাতা। রাতের বেলা ধ্রুব আয়নাকে মেসেঞ্জারে পায়নি, আর না পেয়ে কল করেও নাম্বার বন্ধ পাচ্ছে। ধ্রুব ভয় পাচ্ছে কোনো ঝামেলা টামেলা আবার হয়নি তো। আর আয়না ফোন অফ করে পড়াশোনা করছে। অ্যানাটমির 2টা কঠিন টপিক ওর মনে থাকছে না, তাই সেগুলোই আধা ঘন্টা ধরে পড়ছে। একটা পড়তে তো আর একটা কিছুই মনে থাকছে না। পড়ার সাথে সাথে অ্যানাপটির উদ্ভাবককে বকছে। ধুর, কে বলেছে এত কঠিন কিছু লিখতে? মনেই থাকে না আমার। আর আমার গুণধর বোনের নাকি অ্যানাটমি পড়তে ভালো লাগে। কি মনোযোগ দিয়ে সে অ্যানাটমি ক্লাস করে, যেন একটু মনোযোগ সরলে তার মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। ধ্রুব এদিকে আয়নাকে ফোনে না পেয়ে আরোহীকে ফোন করে। ধ্রুব জানে না যে আরোহী সুব্রতের বাড়িতে এখানে। এখন সে ভাবছে এখনো হয়তো আরোহীদের বাড়িতেই আছে। কাল রাতের পর আর ফোন করা হয়নি। আজ সারাদিন ধ্রুবের হাসপাতালে ওয়ার্ডে ডিউটি ছিল এবং এ কথা আয়নাকে বলেছিল সে। আরোহী তখন অ্যানাটমির একটা টপিক নিয়ে বসে বসে কলম চাবাচ্ছে। বিয়ের আগের ক্লাসগুলোতে এই টপিক পড়েছিল, কিন্তু আরোহী তখন নিজের জীবনে ঘটে যাওয়া ট্রায়াঙ্গেলে ফেঁসেছিল যে ওর মনোযোগ কম ছিল, আর তাই পড়াটা এখন মেমোরাইজ করতে পারছে না। আরোহী ভাবছে, ইস, কেউ যদি একটু বুঝিয়ে দিত তাহলে আমার আর প্রবলেম হতো না। হঠাৎ রিংটোনের শব্দে ফোন হাতে নেয়। ফোনের স্ক্রিনে ধ্রুবের নাম্বার দেখে সে এক ভ্রু সামান্য উঁচু করে এরপর কল রিসিভ করে। হ্যালো পূর্ব, বাহ, আজকে তোমার বউকে ছাড়া শালিকে মনে পড়লো কেন? অপর পাশ থেকে ধ্রুব খানিকটা হাসে, তারপর বলে, আরোহী হেসে ফেলে, ধ্রুবও হাসে। এরপর ধ্রুব আরোহীকে বলে, তা মিসেস শালিকা, আমার বউটাকে একটু ফোন দেওয়া যাবে? তাকে আমি ফোন করে ফোন বন্ধ পাচ্ছি। আরোহী বলে, ওহো দুলা ভাই, আপনার বউ তার বাপের বাড়ি আর শালি তার শ্বশুর বাড়ি। ধ্রুবের মন খানিকটা বিষণ্ণ হয়। তারপর বলে, কখন এলো ও বাড়ি থেকে? এই তো সকালে সবাই নামিয়ে দিয়ে হসপিটালে চলে গেল। আসার সময় আমার বই আর নোটসগুলো নিয়ে এসেছি। আরোহীর প্রতি উত্তরে ধ্রুব বলে, তোমার বোনের সাথে এখন কিভাবে যোগাযোগ করি বলো তো? আরোহী টিটকারি স্বরে বলে, একটু আগে না বললা আমি তোমারে পাত্তা দিই না? তাহলে এখন কি? হ্যাঁ, ফোন তো করেছো তারে, ফোন না পেয়ে এমনি কি আর আমারে মনে পড়ে? আরোহীর কথা বলার সময় শুভ্র রুমে ঢোকে। আরোহীর শেষের কথাটা সে শুনতে পায়। সে বিনা শব্দে রুমে ঢোকে। আরোহী এখনো শুভ্র আসার আভাস পায়নি। আরোহী আবারও বলে, এখন তো আমারে আর মনে পড়ে না তোমার।
ধ্রুবের এমন কথায় আরোহী খিলখিল করে হেসে ওঠে। ফোনের অপর পাশ থেকে ধ্রুবও হাসছে, আর শুভ্র সে তো হাসির শব্দে আরোহীর দিকে নজর দেয়। হাসিটা তার ভালো লেগেছে। সে আরোহীকে এভাবে হাসতে তাদের রিসেপশনের দিন দেখেছিল, কিন্তু এর আগে কখনো দেখেনি। বড় হবার পরে দেখবে কি করে? আরোহীর সাথে তার দেখাই বা কয়দিন হয়েছে? দেখা হলেও রাগী, প্রতিবাদী, গম্ভীর এইভাবেই দেখেছে। তাছাড়া শুভ্রের মনের খবর জানার পর আরোহী শুভ্রের সামনে বেশি একটা যেত না। রিসেপশনের দিন শুভ্র আরোহী ও আয়নার হাসির মধ্যে পার্থক্য করছিল। আরোহী হাসলে দুই ঠোঁটের কোণে সামান্য গর্ত হয়, আর আয়নার শুধু ঠোঁটের বাম কোণে সামান্য গর্ত হয়। হঠাৎ শুভ্রের মনে প্রশ্ন উদয় হয়, কার সাথে হাসছে? ফোনের অপর পাশের ব্যক্তিটাকে, ছেলে না মেয়ে? সম্বোধন শুনে তো মেয়ে মনে হয় না। বড় বোনের মধ্যে শুধু রিয়ানা আপুকেই তুমি করে বলে, আর বাকিদের সবাইকে তুই করে। আর রিয়ানা আপু তো পাশের রুম। তাহলে শুভ্রর এত ভাবনার মাঝেই আরোহীর মুখে পুলকিত স্বর শোনা যায়, তুমি ভালোবেসে যা বলো তাতেই আমি খুশি। যার ভালোবেসে কিছু বলার কথা সে যখন নির্বাক, তখন তোমার এই ডাকটাই বা কম কিসে? অন্তত আমার মন ভালো তো করতে পারে। শেষের কথাগুলো বলতে বলতে আরোহীর মুখে নেমে আসে বিষণ্ণতার আধার ছায়া। অপর পাশে ধুবুরেরও মন খারাপ হয়ে যায়। ধুবুরের ভালো লাগে না হাসি খুশি মেয়েটাকে এভাবে দেখতে। ধুবুর ভাবে, এই এক ভালোবাসা মেয়েটার হাসি কেড়ে নিয়েছে। মেয়েটা নিজেকে তার শুভ্র প্রেমিকের শুভ্র রঙে রাঙাতে যেয়ে কখন যে বিবর্ণ হয়ে গেছে তা মেয়েটা নিজেও বুঝতে পারেনি। এখন স্বীকারোক্তিবিহীন ভালোবাসায় ভালোবাসার শব্দগুলোকে মালাতে সাজাতে গিয়ে এখন শব্দের মালা ছিঁড়ে সব শব্দগুলোকে বিচ্ছিন্নভাবে হারিয়ে ফেলেছে। এখন যার উদ্দেশ্য এত শব্দের আয়োজন করেছিল হৃদয় কুটিরে, সেই মানুষটাকে স্বয়ং খুঁজে নিতে হবে হারিয়ে যাওয়া শব্দগুলোকে, আর তারা আবার দুজনে মিলে বাঁধবে ভালোবাসার শব্দগুচ্ছের মালা। ধুব্র নরম স্বরে বলে, খুব বেশি ভালোবাসা, তাই না? হ্যাঁ, ভালোবাসি, অনেকটা ভালোবাসি। শুভ্র এতক্ষণ আরোহীর কথাগুলো শুনছিল। ফোনের অপর পাশের ব্যক্তিটি কে সে জানে না, তবে কপাল কুঁচকে সে বোঝার চেষ্টা করছিল দরজা থেকে কিছুটা সরে এসে। আরোহী টেবিলে বসে পড়ছিল আর রুমের দরজা খোলা রেখেছিল। টেবিলটা খাটের পাশে আর ব্যালকনির দরজার পাশে। টেবিলের সামনে জানালা। আরোহীর মুখ থেকে ভালোবাসি কথাটা শুনে শুভ্র ক্ষিপ্ত হয় কিছুটা। সে তার হাতের ব্যাগটা খাটে ছুঁড়ে মেরে আরোহীর কাছে যে কান থেকে ফোনটা কেড়ে নেয়। তার খেয়াল নেই যে ব্যাগে ল্যাপটপ আছে। হঠাৎ কেউ কান থেকে ইয়ারফোন টান দিয়ে মোবাইলে সমেত কেড়ে নেওয়ায় আরোহী হক চুকিয়ে যায়। পেছনে ঘুরে দেখতে পাই শুভ্রের শক্ত মুখশ্রী। কঠোর চোখে তাকিয়ে আছে শুভ্র আরোহীর দিকে। আরোহী বুঝতে পায় না কি হলো তার, আর ফোনটা এভাবে কেন নিল। শুভ্রর ড্রেস থেকে তো মনে হচ্ছে মাত্র এলো, আর আরোহীর মনে পড়ছে সে কিছু করেছে বলে। শুভ্র আরোহীর দিকে কঠোর চোখে তাকিয়ে গম্ভীর স্বরে বলে। আরোহী আতকে ওঠে কিছুটা। তার এখন মনে হচ্ছে যে সে ফোনে ধুবরের সাথে কথা বলার সময় ঘোরের মাঝেই সেই শুভ্রকে ভালোবাসে, এটার জবাব দিয়েছে। এখন তার টেনশন হচ্ছে যে কতটা শুনেছে শুভ্র আর কখন থেকে শুনছে। আরোহীর দিক থেকে কোনো জবাব না পেয়ে শুভ্র এবার আরও রেগে যায়। সে আরোহীর ডান হাত চেপে ধরে। ডান হাত চেপে ধরায় আরোহী কিছুটা অবাক হয়। শুভ্র সেদিকে লক্ষ্য করে না, কারণ তার এখন জবাব চাই। শুভ্র বলে, কি হলো বলো, তুমি কার সাথে কথা বলছিলে আর কাকে ভালোবাসো? আরোহীর ফোনটা তার হাতে হলেও সে দেখতে পারছে না, কারণ ফোনের স্ক্রিন লক হয়ে গেছে। আরোহী ঢোক গিলে বলে, ধ্রুবের সাথে কথা বলছিলাম। শুভ্রের বুক ধূপ করে ওঠে। সে ভাবছে আরিহও কি ধুব্রকে ভালোবাসে, তাহলে আয়নার জন্য কেন তাকে বিয়ে করলো। শুভ্রের এখন জবাব চাই, তাই সে চোখ ছোট ছোট করে জিজ্ঞাসা করে, তুমি ধ্রুবকে ভালোবাসো? আরোহী শুভ্রের এহেন কথা শুনে প্রচণ্ড অবাক হয়। আর ওদিকে ফোনের বিপরীত পাশে ধ্রুব এখনও লাইনে আছে। এতক্ষণ সব সে শুনছিল। শুভ্রের এই কথা শুনে সেও অবাক ও স্তব্ধ হয়ে গেছে। হোয়াট, কি বলছেন আপনি? কথা বলার সময় বুঝে বলবেন। আমি যা শুনলাম ও তুমি যে উত্তর দিলে তাই তো বললাম। আরোহীর কথার প্রতি উত্তরে শুভ্র বলে। শুভ্র বিপরীতে কিছু বলে না। আপনি কি ফোনের অপর পাশের ব্যক্তির কথাও শুনতে পেয়েছেন? না তো, তাহলে কিভাবে হুট করে বলছেন যে আমি কাকে ভালোবাসার কথা বলেছি?
শুভ্র বুঝে সে ভুল বলে ফেলেছে রাগের মাথায়, কিন্তু একটা থেকেই যায়। তাহলে আরোহী কাকে ভালোবাসার কথা বলল? তাহলে তুমি কাকে ভালোবাসো? ফোনে কাকে ভালোবাসো এই কথা বলেছ? আরোহী এবার বিপাকে পড়ে যায়, কি জবাব দেবে বুঝতে পারছে না। তবে সে শুভ্রকে এক্ষুনি বলবে না যে সে শুভ্রকেই ভালোবাসে। কি হলো বলো, কাকে ভালোবাসো? শুভ্রের অধৈর্যের গলা শুনে আরোহী তাচ্ছিল হাসে, তারপর বলে, জেনে কি করবেন আপনার কি আমি কাউকে ভালোবাসলে? রেগে যায় শুভ্র, হাতের কবজি ছেড়ে এবার আরোহীর দুই বাহু চেপে ধরে। আমার কি মানে? ভুলে যেও না তুমি আমার স্ত্রী, আর বিয়েটাতে তুমি রাজি ছিলে, আর আমার মতো ছিল না বিয়েতে। আরোহী শুভ্রের চোখে চোখ রেখে বলে, সেই তো, আমিই তো আপনাকে জোর করে বিয়ে করেছি, আপনি তো রাজি ছিলেন না। তাহলে আমি কাকে ভালোবাসলাম আর কাকে বাসলাম না তাতে আপনার কি যায় আসে বলুন? শুভ্র আরোহীর বাহুতে এবার খামচে ধরে আর কিছুটা উঁচু আওয়াজে বলে, যায় আসে আমার। অন্য কাউকে ভালোবাসলে আমায় কেন বিয়ে করলে? কেন আমার মন ও মস্তিষ্কের সঙ্গে দ্বন্দ্ব লাগিয়ে দিলে? আমার আমার মনে এক আর আমার জীবন আর এক। এই বেড়া ছেলে আমি খুব ভাবে ফেসে গেছি। যেদিকে তাকাই নিজেকেই ভুল দেখতে পাই। সবাই আমার বিপক্ষে। আর আমার দোষটা কি ছিল বলতে পারো? শুধু ভালোবেসেছিলাম এতগুলো বছর ধরে। নিজের মনে তার জন্য একটা ভালোবাসার রাজ্য বানিয়েছিলাম। কিন্তু যাকে সেই রাজ্যের সিংহাসনে কল্পনা করে রাজ্যটা বানানো, সে সেই সিংহাসনে আসীন হতেই নারাজ। গড়িয়ে দিল আমার প্রসাদ। আমার দোষটা কোথায় বলতে পারো? এর ভাঙা মন নিয়ে আমি না হয় তার ভালোবাসার মানুষটাকে এক দুইবার হার্ট করে কথা বলেই ফেলেছি, কিন্তু একবারও বুঝতে চেয়েছ আমি কতটা কষ্টে আছি? আমার দিকটা কেউ ভাবলো না। সবাই নিজেদের দিকটা দেখে সেই আমাকেই দোষী সাব্যস্ত করে দিল। তাদের যেমন কষ্ট হয় আমারও ঠিক তেমনই কষ্ট হয়। তাদের দুজনের ভালোবাসার প্রহর শুরু হবার আগেই আমার প্রিয় প্রহরে আমি তাকে রেখেছি। সাগরের কল্লোলময় শহরে এক প্রিয় প্রহরে সে কদম রাখে আমার মনের ঘরে। ওই দিন ভীত মুখশ্রী কিশোরী আমার মনে প্রথম ভালোবাসার রং ছড়ায়। আর আজ সেই কিশোরী এত বছর পরে সে আমার মনের ঘরে বিষাদের রঙে রাঙিয়ে গেল। আরোহী শুভ্রের প্রতিটা কথা শুভ্র চোখের দিকে তাকিয়ে শুনছে। মুখে বলা প্রতিটা কথা তার সত্যতা চোখ দিয়ে বুঝিয়ে দিয়েছে। শুভ্রর চোখে ফুটে উঠেছে সব ব্যথা। আরোহী ভাবে, সত্যি তো, শুভ্রের কি দোষ? সেও ভালোবেসেছে, কিন্তু তার ভালোবাসাটা অপূর্ণতায় রয়ে গেল। কিন্তু অদ্ভুত মিল তাদের দুজনের। একই দিনে তারা দুজনেই কারো প্রতি প্রথম ভালোবাসার অনুভূতি অনুভব করলো। সেই সাগর পাড়ে একরাশ ভরসা নিয়ে বাহুডোরে আবদ্ধ করলো। তারপর একে একে তার রঙে নিজেকে রাঙিয়ে আজ সে বিবর্ণ। মন ভাঙলো, অপেক্ষা বাড়লো, সাথে দূরত্ব। যেই সাদা রং কখনো পছন্দ ছিল না, সেই শুভ্রতার প্রতীক সাদা রঙে নিজেকে রাঙালো। টুপ করে দুই ফোঁটা অশ্রুকণা গড়িয়ে পড়লো চোখের কার্নিশ বেয়ে। দুজনেই এখন নিশ্চুপে আছে, দুটি ভগ্ন হৃদয় জোড়া লাগানোর অভিপ্রায়। আরোহী নীরবতা ভঙ্গ করে শুভ্রের চোখের দিকে তাকিয়ে বলে, কোনো পরপুরুষকে আমি ভালোবাসি এটা বলিনি। কোনো পরপুরুষ আমার হৃদয় কুঠিরে আসবে না, আমি আসতে দিব না। শুভ্র ধ্যান ভাঙে, সে চোখ নামিয়ে নেয়, আরোহীর বাহু থেকে হাত সরিয়ে নেয়। এরপর আরোহীর ফোনটা টেবিলে রেখে সরে আসে সেখান থেকে। কাবার্ড থেকে সে টি শার্ট ও ট্রাউজার নিয়ে ওয়াশরুমে যেতে নিলে পেছন থেকে আরোহী বলে, ভালোবাসি আমি আমার বোনকে, তাই তো তার অগ্রাহ্য করা ব্যক্তিকে নিজের করে নিয়েছি, যাতে আমার বোনটা সুখে থাকে। শুভ্র থমকে দাঁড়ায় কিছু সময়, এরপর চলে যায় ফ্রেশ হতে। আরোহী আজ আংশিক সত্য বলল, তবে শুভ্র চোখের দিকে চেয়ে সত্যটাই বলেছে, আর বাকিটা মিথ্যা বলা যায় না। তবে শুভ্রর করা প্রশ্নের জবাবে সেটা আংশিক সত্য। সে তো শুভ্রকে ভালোবেসে বিয়ে করেছে, সাথে তার বোনের জীবনে যাতে ভালোবাসার পথে বাধা না আসে। একটা দীর্ঘশ্বাস ফেলে টেবিলে রাখা ফোনটা স্ক্রিন অন করে দেখে ধ্রুব্র এখনও কলে কানেক্টেড। আরোহী এখন আর ধ্রুব্রের সাথে কথা বলতে ইচ্ছে করছে না, তাই ওয়াইফাই ডিসকানেক্ট করে দেয়। ধ্রুব্র এতক্ষণ শুভ্রের বলা সব কথা শুনেছে, তার এখন শুভ্রের জন্য কষ্ট হচ্ছে। ধ্রুব্র নিজের 3 বছরের ভালোবাসাকে হারিয়ে ফেলার ভয়ে কেঁদেছে। আর শুভ্র, সে তো 8 বছর ধরে চুপিসারে ভালোবাসে আয়নাকে। আর আরোহী, সেও তো 8 বছর ধরেই ভালোবাসে শুভ্রকে। আরোহীর হৃদয় তো সেই 7 বছর আগেই ভেঙে গেছিল, কিন্তু নিয়তিতে বিশ্বাস করে সে অপেক্ষা করেছে।
তার অপেক্ষা সফল হয়েছে। তবে এক ভালোবাসাবিহীন সম্পর্কে সে বাঁধা পড়েছে, যেখানে একজন ভালোবাসলেও অপরজন ভালোবাসে না। ধ্রুব চাই এই দুজনের মনে আবারও নতুন ভালোবাসার রঙে রাঙুক। আরোহী নিজের বিবর্ণ রঙে রঙিনতার ছাপ পাক, আর শুভ্র নিজের শুভ্র ভালোবাসা দিয়ে আরোহীর মনের ভালোবাসার রঙে রাঙুক। আরোহীর আর পড়া হলো না। ডিনারের সময়ও দুজনের কারোর খাওয়ার ইচ্ছে নেই। সেদিন আর কোনো কথা হয় না দুজনের। পরের দিন শুভ্র আরোহীদের মেডিকেল নামিয়ে দিয়ে নিজের কর্মক্ষেত্রে মেডিকেলে চলে যায়। ক্যাম্পাসে যেয়ে দাঁড়িয়ে আছে একা আরোহী। এই প্রথম একা ক্যাম্পাসে দাঁড়িয়ে আছে সে। আয়না এখনো আসেনি। একটু পর ওর বান্ধবী সারা ও তানু আসে। কি রে আরু, তুই একা কেন? তানুর এমন বোকা বোকা প্রশ্নে সারা একটা গোঁতা দেয় হাতে, তারপর বলে, বলদি, আরুর বিয়ে হয়েছে, তাহলে এখন তো শ্বশুরবাড়ি থেকে মেডিকেলে আসবে, তাই না? আয়ুর সাথে তো আসতে পারবে না। তানু দ্বিগুণ রেগে সারাকে গোঁতা দিয়ে বলে, তুই বলদি, আমি জিজুকে বুঝাইছি, আয়ুকে না। আরোহীর ওদের অহেতুক কথা ভালো লাগছে না, তাই সে বলে, থাম বোনেরা, এবার বল ইস্যু কই?